আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন আমার খুব খিদে পেয়েছে। আপনি কি একটু খাবার ব্যবস্থা করতে পারবেন? জেহের অস্থির হয়ে বলল, তোমার খুব খিদে পেয়েছে তাই না? আমি এক্ষুনি খাবার পাঠাতে বলছি। না না, তোমার জন্য আমি নিজ হাতে খাবার বানিয়ে আনবো। তুমি এই খানটায় বসো রোজ। আমি না আসা পর্যন্ত এক পাও নড়বে না, একদমই না। বলেই রুমের বাইরে যেতে লাগলো। যেতে গিয়ে দেখে হঠাৎ পেছনে ফিরল। পেছনে ফিরতেই ইনসিয়ার মুখ চুপসে গেল। হঠাৎ কি মনে করে পিছনে ফিরল আবার। জেহের এসে দুহাতে ইনসিয়ার এইটুকুনি মুখটা ধরে কপালে চুমু খেয়ে চলে গেল। চলে যেতেই ইনসিয়া রেগে শাড়ির আঁচল দিয়ে কপালটা ঘষে ঘষে মুছতে নিল, যেন কপালে কালি দিয়ে কেউ মেখে দিয়েছে আর সে সেটা ঘষে ওঠাচ্ছে। ইনসিয়া দ্রুত করে দরজা খুলে পালিয়ে যেতে ধরলো। তখনই তার মনে হলো দরজাটা আটকানো। শিট! তার প্রাণে পানি ঢেলে দিল সাইকোটা। বারান্দা দিয়েও নামার কোনো উপায় নেই। নিচে কতগুলো গন্ডারের মতো গার্ড পাহারা দিচ্ছে। এখন কি করে পালাবে সে? ধুর! এসব ভাবছিল তখন দরজা খোলার ক্ষীণ শব্দ কানে এলো তার। দেখলো সেই জেহের ছেলেটি, তার সাথে একটি মেয়ে। জেহেরকে দেখে ভয় জেগে দৌড়লো আবার তাকে। তবে ইনসিয়া চরম অবাক হলো যখন দেখলো জেহের ছেলেটি চোখে চশমা আর পরনে অন্য কাপড়, আর চোখ মুখ একদম শান্ত। মেয়েটি ইনসিয়ার কাছে এসে তাকে এক সেট জামা দিয়ে বলল পাল্টে নিতে। ইনসিয়াও তাই করলো। ওয়াশরুমে গিয়ে কয়েক সেকেন্ড চেঞ্জ করে আসলো আর দেখলো মেয়েটি জেহেরের জিহাদ নামে ধরে ডাকছে। আশ্চর্য! এটা কি জেহের নয়? জেহের তো ইনসিয়াকে দেখে এত শান্ত থাকে না। সে জেহেরের মতো দেখতে ছেলেটিকে কিছু বলতে নিল। আপনি? তখন জিহাদ তাকে থামিয়ে বলল, আমি জানি এখন তোমার মনে প্রশ্ন চলছে, কিন্তু এখন কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। তুমি এই মুহূর্তে চলে যাও। ভাই যে কোনো মুহূর্তে চলে আসবে গো। এই ছেলেটির কণ্ঠ জেহেরের থেকে কিছুটা মাত্র ভিন্ন। জেহেরের কণ্ঠে গম্ভীরতা মেশানো, আর এই ছেলের কণ্ঠে রয়েছে চঞ্চলতা। চেহারা শান্ত হলেও কণ্ঠে প্রচুর চঞ্চলতা প্রকাশ পায়। আর জেহেরের চেহারাও যেন গম্ভীর, তেমন কথাবার্তা। তবে জেহেরকে গম্ভীর্যপূর্ণ চেহারাটাই বেশি মানিয়েছে। ইনসিতা কিছু না ভেবেই দরজা ডিঙিয়ে চলে যায়। সিঁড়ির কাছে যেতেই দেখলো জেহের রান্নাঘরে অ্যাপ্রন পরে কিছু একটা করছে। ইনসিতা মাথায় কিছুই ঢুকছে না। উপরে জেহের আবার নিচেও জেহের, কি হচ্ছে এসব? আপাতত আপাতত এসব কিছু চিন্তা বাদ দিয়ে তাকে আগে এখান থেকে বের হতে হবে। তবে রান্নাঘর থেকে পুরো ড্রয়িং রুম দেখা যায়, আর সেখান দিয়েই তাকে যেতে হবে। পরক্ষণে মনে হলো সে তো অন্য একটা জামা পরে আছে। ওড়নাটা দিয়ে মুখটা ভালোভাবে ঢেকে নিল। ব্যাস ব্যাস, এখন জেহের তাকে চিনবে না। ইমতিয়াজ চুপি সারে জেহেরের সামনে দিয়ে বেরিয়ে বাড়ি থেকে বের হয়ে আসলো। বাড়ি থেকে বের হতেই রাস্তায় ধারে সাইকেল নজরে আসলো। সেটা নিয়েই সে চলে আসে বর্তমানে। এবার বুঝেছিস কাহিনীটা? আমি জেবাকে কিছুটা হলেও চিনতাম, কিন্তু ওর যে ভাই আছে সেটা জানতাম না। আর আমার কিন্তু তোর মতোই মনে হচ্ছে এই জেহের ছেলেটা আসলেই সাইকো, অস্বাভাবিক একটা ছেলে। এর নিশ্চয়ই কোনো সমস্যা আছে। পাগল হবে, আর পাগলের সাথে সংসার করলে লাইফ পুরো হেল হয়ে যাবে। আর কি মনে হয় জানিস, জেহেরের মতো দেখতে ছেলেটা বোধ হয় তার ভাইটাই হবে। হড়বড় করে বলল নয়নিকা। ইনসিতা অন্ধকারে আকাশের দৃষ্টি নিবন্ধন করে রেখেছে। হয়তো। একটা জিনিস বুঝলাম না আমি, জেহের ছেলেটা তোকে দেখেই হঠাৎ এমন করলো কেন? তোকে তো আগে কখনো দেখেনি, তাই না? আমি তো তাকে কখনোই দেখিনি। আর তিনি এমনটা কেন করলো সেটা আমি কি করে বলবো? ছোট্ট একটা দীর্ঘশ্বাস ছেড়ে নয়নিকা বলল, আসলেই তো, তুই বা কিভাবে বলবি? সাইকো তো, তাই মনে হয় তোর সৌন্দর্য দেখে মাথা আউলিয়া গেছে। ইনসিয়া নয়নিকাকে আলতো ধাক্কা দিয়ে হেসে বলল, দূর। আচ্ছা বাদ দে, এটা ক্ষণিকের দুঃস্বপ্ন ভেবে ভুলে যা। হুম। সেই রাতে আর এই বিষয় নিয়ে কোনো কথা হলো না তাদের মধ্যে। দুজনই
দুজনেই বারান্দায় বসে এটা সেটা নিয়ে বলল, হাসাহাসি করে রাত পার করলো। ভোর হতে এখনো বেশ খানিকটা দেরি। নিঝুম রাতে দূর থেকে কোনো এক নাম না জানা পাখির ডাক থেকেই কানে ভেসে আসছে। সকলেই ঘুমে আচ্ছন্ন, শুধু ঘুম নেই জিহাদ আর সিফা। ডিভানে বসে আছে জিহাদ, দুই হাত জোর করে থুতনির নিচে রেখে বাইরে তাকিয়ে আছে জিহাদ। শান্ত চোখে মনির দৃষ্টি আটকে আছে বারান্দায় গোলাপ ফুলের গাছটিতে। লাল গোলাপটিতে শিশির জমতে শুরু করেছে, আর শিফা আইস ব্যাগ মাথার পেছনে চেপে ধরে আছে। সিফা জিহাদের ফুফাতো বোন, কিছুদিন হলো এখানে এসে রয়েছে। এখানে আসার সবচেয়ে বড় কারণ হলো জেহের অস্বাভাবিক সেটা জেনেও জেহেরের পিছন পড়ে আছে, আর সেটা একটাই কারণ, টাকা। জেহের আর জিহার যমজ ভাই, কয়েক মিনিটের বড় ছোট শুধু। জেহের বড় তাই জিহাদ ছোট, তবুও জেহেরকে জিহাদের ভাই বলে ডাকে। তাদের দেখে সকলেই তালগোল মিলিয়ে ফেলবে কে জেহের আর কে জিহাদ। তবে পরবর্তীতে জিহাদ আর জেহেরকে পার্থক্য করতে সহজ হয়ে যায়, কারণ জিহাদ চোখে চশমা পরে আর তার চোখের মণি কালো। অপরদিকে জেহের চশমা ব্যবহার করে না, আর তার চোখের মণিও কালচে নীল। জিহাদের চোখ এমনকি চেহারাও সবসময় শান্ত হাস্যোজ্জ্বল থাকে, যার বিপরীত জেহের গম্ভীর। আর জেহেরের শান্ত চোখ দুটো দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। তার চোখগুলো এমন ভয় পাওয়ার মতো, জেহের কারো সাথে মিশে না, কথা একদম বলে না, এমনকি হুহাস করেও না। যেই কথাটা ভালো লাগবে বা প্রয়োজনীয় মনে করে সেটারই উত্তর দিবে। এছাড়া অস্বাভাবিক আচরণ তো আছেই, যদিও এই তার অস্বাভাবিকতার পেছনে অনেক বড় একটা কারণ আছে। এর জন্য তাকে বিশেষ মেডিসিন দেওয়া হয়, তাও জেহেরের অজান্তে। অথচ দিন দিন তার অস্বাভাবিক আচরণ বাড়তেই থাকে। কথায় কথায় হুটহাট রেগে যায়, ভাঙচুর করে। জেহেরের এই অস্বাভাবিকতার কারণে আফজাল এবং জেসমিন ডক্টর দেখাতে চাইলে জেহের রাগে গিয়ে বাধা দেয়। সে কোনো ডক্টর দেখাতে চায় না, বাইরের কেউ তাকে বিভিন্ন প্রশ্ন করুক, মেডিসিন দিক, এগুলো একদমই অপছন্দ করে সে। শত চেষ্টার পরও ডক্টরের কাছে নিতে পারেনি তাকে। একবার শুধু ডক্টরের কাছে নিতে পেরেছিল, তাও অচেতন অবস্থায়। তখন ডক্টর কিছু মেডিসিন দিয়েছিল। তারপর থেকে মেডিসিনগুলো জেহেরের অজান্তেই তাকে খাওয়ানো হয়, আর সেই দায়িত্ব নিয়েছে জিহাদ। একমাত্র জিহাদের ওপরেই রাগ কম দেখায় জেহের। দুই ভাই মিলে নিজেদের বিজনেসের পরিচালনা করে। জেহের কাজের বেলা একদম পারফেক্ট, সব কাজ করে। বিজনেসের সকল কাজ বুদ্ধিমত্তা দিয়ে সকলের থেকে এগিয়ে আছে সে। এই কারণেই তাদের বিজনেসের সবসময় টপে থাকে। কাজের বেলা হেয়ালি বাড়তি কথা একদমই পছন্দ না তার। অফিসে গিয়ে সবসময় কাজে ধ্যান দিয়ে থাকে। কাজে যদি কোনো রকমের ব্যাঘাত ঘটে তাহলে অস্বাভাবিক আচরণ শুরু হয়ে যায় তার। সেখানেই রাগারাগি করে সকল রাগ স্টাফদের ওপর ঝাড়ে, যার কারণে কাজের ব্যাঘাত ঘটে তাকে তো সে ছাড়েই না। এই কারণে অফিসের সকলেই ভয় পায় তাকে। এমনকি মিটিংয়ে গিয়েও কারো সাথে কুশল বিনিময় না করেই কাজের কথা শুরু করে দেয়। মিটিংয়ের উপস্থিত সকলেই সেই সময়ে ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়, কারণ একটু 19-20 হলেই সে তার দুনিয়ায় টিকবে কিনা সেটা নিশ্চয়তা নেই। ঘরে সকলেই তাকে ভয় পায়, এমনকি তার বাবা আফজাল চৌধুরীও। আর জিহাদ সকলের সাথে হাসি খুশি থাকে। জিহাদের থেকে জেহেরের ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স বেশি, আর এই জন্যই শিফা জেহেরের পেছনে পড়ে আছে। জিহাদকেও সে নিজের করত, কিন্তু জিহাদের অ্যাকাউন্টে টাকা জেহেরের চেয়ে কম হওয়ায় সে জিহাদের পেছনে লাগেনি। কিন্তু জেহেরের কাছে যেতে ভয় পায় সে। একবার তো জেহেরের হাতে একটু টাচ করায় তাকে গলা চেপে ধরেছিল। ভাগ্যিস সেদিন সকলের কাছেই ছিল বলে বেঁচে গিয়েছিল। এরপর থেকে সে আর জেহেরের ধারে কাছে যায়নি। অশ্লীল জামা কাপড় পরে দূরের থেকে জেহেরকে আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু জেহের তাকে দেখলেই কিছু না কিছু ছুঁড়ে মারেই। তাকে চোখের সামনে সহ্য করতে পারে না জেহের। আজ যখন ইনশিতাকে আটকে রেখে জেহের খাবার বানাতে গিয়েছিল, তখন জিহাদ গিয়ে ইনশিতাকে ছাড়ানোর ব্যবস্থা করে, কারণ সে জানে তার ভাইয়ের সাথে কেউ কখনোই ভালো থাকতে পারবে না।
তার ভাইয়ের যেটা একবার পছন্দ হয় সেটা নিজের করেই রাখে, কাউকেই দিতে চায় না, একদম বন্দি করে রাখে জিনিসটা। আর এটা তো একটা মানুষ কখনোই কারো বন্দিনী হয়ে থাকতে চাইবে না নিশ্চয়ই। ইনশিতাকে ছাড়ানোর সময় শিফাও সেখানে উপস্থিত হয়ে যায়। ইনশিতাকে অন্য ড্রেস পরিয়ে বের করে নিজে ইনশিতার শাড়িটা পরে জাহেরকে ইমপ্রেস করার কথা ভাবে শিফা। ইনশিতা বেরিয়ে যাওয়ার পর কোনো রকমে ইনশিতার শাড়িটা পরে অপেক্ষা করতে থাকে জাহেরের, আর জিহাদকে বলে বাহির থেকে দরজা আটকিয়ে যেতে। জিহাদ একবার না করলেও পরে কি ভেবে সে দরজা আটকে চলে যায়। শিফার ধারণা ইনশিতার মতো সাজলে তাকে গ্রহণ করবে জাহের। জাহের খাবার নিয়ে রুমে গিয়ে দেখে রোজ উল্টো দিকে ফিরে আছে, তবে তার খটকা লাগলো যে রোজের চুল কোমর পর্যন্ত আর এখন পিঠের অর্ধেক মাত্র। ভ্রু কুঁচকে সামনে এগিয়ে গিয়ে রোজের কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে নিল। রাগান্বিত দৃষ্টিতে ছদ্মবেশী রোজের দিকে একবার তাকিয়ে নিয়ে শোপিস দূর থেকে ছুঁড়ে মারল একদম মেয়েটির মাথা বরাবর। হঠাৎ মাথায় আঘাত লাগায় শিফা চিৎকার দিয়ে পেছনে ফিরলে জাহেদ দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? আর তুমি আমার রোজের শাড়ি কেন পরেছো? আর আর আমার রোজ কোথায়? রোজ কোথায়? তুমি রোজ? চিৎকার করে রোজকে ডাকতে লাগলো আর পুরো রুমের প্রতিটা কোণে খুঁজতে লাগলো। তারপর হুট করেই শিফার দিকে ফিরল সে। শিফা তখনও মাথায় হাত দিয়েছিল। চোখে আগুন ঝরিয়ে জাহের বলল, তুই আমার রোজকে পালাতে সাহায্য করেছিস তাই না? আমার থেকে দূরে সরিয়েছিস তুই, ইউ বাস্টার্ড। বলে হাতের কাছে ছোট্ট ফুলদানিটা ছুড়ল, আর একটুর জন্য সেটা চোখে লাগেনি, কারণ জিহাদ এসে টান মেরে শিফাকে সরিয়ে দিয়েছিল। অবস্থা বেগতিক দেখে শিফা তৎক্ষণাৎই রুম ছেড়ে পালালো। আর তখনই জাহের ভাঙচুর শুরু হয়ে যায়। তার রোজ তার থেকে পালিয়েছে। সে রাগ গিয়ে পড়ে রুমের প্রত্যেকটা জিনিসের ওপর। জাহেরকে ইনজেকশন দেওয়ায় সে গভীর ঘুমে মগ্ন। জেবা সেই বিকেলের ঘটনার পর থেকে ভয়ে নিজের রুম থেকেও বের হয়নি। নিস্তব্ধতার চাদর ছিঁড়ে জিহাদের কণ্ঠস্বর হুঙ্কারের মতো আওয়াজ তুলল, এইখানে বসে কি করছো সিপা? গিয়ে ঘুমিয়ে পড়ো। ভাবছি। খানিকটা ভ্রু কুঁচকে এলো জিহাদের। থুতনি থেকে হাত না সরিয়েই বলল, কি? যে জিহাদ আমাকে একদম সহ্য করতে পারে না, তার ভাইয়ের কাছেও ঘেঁষতে দেয় না, দেখলেই বাড়ি ছেড়ে চলে যেতে বলে, সেই জিহাদ আজ আমাকে তার ভাইয়ের রুমে থাকতে কোনো বারণ করছে না, আবার আমাকে দেখেও কোনো বাড়তি কথা বলছে না। ইজ নট ইট সো স্ট্রেঞ্জ? উত্তর না দিয়ে থুতনির থেকে হাত সরিয়ে কিছুটা গা এড়ানোর মতো করে বসলো জিহাদ। শান্ত দৃষ্টিতে একবার সিফার দিকে তাকিয়ে আবার সামনে তাকালো। অন্ধকারকে দূরে ঠেলে ভোরের সূর্য নিস্তব্ধ আলো ছড়িয়ে উদ্ধিত হয়েছে। নীল আকাশের লালচে আভায় ছেয়ে গেছে। কিছুক্ষণ পরে জাহেরের জ্ঞান ফিরবে। তখন কি হবে? এই মেয়েটার জীবন নরকে পরিণত হতে আর বেশি দেরি নেই। তার কপালে কি আছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না। হিংস্র জানোয়ারের গুহায় হয়তো তার ঠাঁই হবে শেষ পর্যন্ত। সকালে মিষ্টি রোদ ইনশিতার মুখে পড়তেই আড়মোড়া ভেঙে উঠে বসলো সে। পাশে ঘুমিয়ে আছে নয়নিকা, কেমন গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। মুচকি হেসে চাদর টেনে নয়নিকার গায়ে দিল। নিজের গায়ে চাদর সরিয়ে দিয়ে বেশ বড়সড় একটা হাই তুলে বারান্দায় গিয়ে দাঁড়ালো ইনশিতা। তারপর লম্বা একটা নিঃশ্বাস নিল। আজ তার কাছে বেশ ফুরফুরে লাগছে, মনে হচ্ছে হাওয়ায় উড়ে বেড়াচ্ছে। মনটাও কেমন ফ্রেশ ফ্রেশ লাগছে। কতদিন পর এত ভালো লাগছে জানা নেই তার। কালকের ঘটনাটাও হঠাৎ করেই মাথা থেকে বেরিয়ে গিয়েছে। রান্নাঘরে গিয়ে মায়ের সাহায্যে রুটি ভাজি তৈরি করে নিল। বাবা আর নয়নিকাকে ডেকে নাস্তা করাতে বসিয়ে দিল। নয়নিকা খেতে না চাইলে জোর করে বসিয়ে দিল ইনশিতা। ইনশিতার বাবা মিজান হোসেন বললেন, ইতুমা, তুই কি আজ ভার্সিটিতে যাবি? হ্যাঁ বাবা, যাবো তো। তোর চাচিমা আজকে আসবেন বলেছিল, তিনি তোকে নিয়ে কয়েকদিন তার কাছে রাখতে চান।
কিন্তু বাবা, আমি ওখানে গিয়ে থাকলে আমার ক্লাস মিস হয়ে যাবে। আর তোমাদেরকে দেখে রাখবে কে বলো? মায়ের বাতের ব্যথা বেড়ে যাচ্ছে, আর তোমারও তো ডায়াবেটিক্স বেড়ে গেছে, তাই না? এখন আমি তোমাদের এই অবস্থায় রেখে কি করে থাকবো বলো? তার মাঝেই নয়নিকা রুটি ছিঁড়তে ছিঁড়তে বলল, ইতু, আমি আছি না। আমাকে কি আঙ্কেল আন্টি নিজের মেয়ের মতো দেখে না? তুই যতদিন না আসছিস ততদিন আমি আঙ্কেল আন্টির খেয়াল রাখবো। তুই চিন্তা করিস না, নিজেকে একটু সময় দে। ভার্সিটির পর টিউশন, ঘরের কাজ, তোর বাবার দোকানের হিসেব, এগুলো নিয়েই তো থাকিস। খাটুনি তো আর কম করিস না। এবার একটু ঘুরে বেরিয়ে আয়।